আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। আওয়ামী লীগ যখন একের পর এক জঙ্গিদের আস্তানা গুড়িয়ে শয়ে শয়ে জঙ্গিদের গ্রেপ্তার করছিল, তখন সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকেই বলছিলেন যে সরকার নাকি জঙ্গি নাটক করছে, আর ইউনূস সেই জঙ্গিবাদের বা সেই জঙ্গিদের নিয়েই ক্ষমতা দখল করে জেলখানা থেকে সকল জঙ্গিদের মুক্ত করে দিয়েই শুধু ক্ষান্ত হননি, সারা দেশে অবাধে জঙ্গি তৎপরতার সুযোগই শুধু দেননি। পাকিস্তান, আফগানিস্তানের মতো জঙ্গিদের অভয়ারণ্যের সঙ্গে সংযোগ স্থাপন করে তাদেরকে নিরাপদে বাংলাদেশে যাওয়া আসার বা বাংলাদেশ থেকে যাওয়ার, ট্রেনিং নেওয়ার সমস্ত সুযোগ করে দেওয়ার পর তারেক রহমানের ক্ষমতা 2 মাস পেরুতে না পেরুতেই দেশে জঙ্গি অ্যালার্ট জারি করা হলো। জ্বালানি তেলের অভাব নেই, কিন্তু পেট্রোল পাম্পে লম্বা লাইন। এর মতোই দেশে কোনো জঙ্গি নেই, তবু কেন রেড অ্যালার্ট? এসব প্রশ্ন তুললেই আপনি ফ্যাসিবাদের দোষর। এর আগে বিমান বাহিনীতে জঙ্গি শনাক্ত হওয়া বিষয়ে একটি ভিডিও কলাম আপনারা দেখেছেন। আসুন এবার গোটা দেশের জঙ্গি পরিস্থিতি নিয়ে একটু আলাপ করা যাক। সবচেয়ে বড় কথা হলো, জাতীয় সংসদে যাদেরকে আমরা বিরোধী দল হিসেবে পেয়েছি, তারা 1971 সালে তো বটেই, বর্তমান বিরোধী দলীয় নেতা এবং তার পুত্রের বিরুদ্ধে রয়েছে জঙ্গি তৎপরতার অভিযোগ। আর নতুন সৃষ্টি হওয়া ইউনূসের কিংস পার্টি এনসিপির কথা কি আর বলবো, সবই আপনারা জানেন। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ে সবচেয়ে বড় মিথ বা মিথ্যাটি হলো এটি নাকি হঠাৎ করে জন্ম নেয়, এটি নাকি নাটক। বাস্তবতা হলো জঙ্গিবাদ কখনো হঠাৎ জন্ম নেয় না। তাকে রাজনৈতিক আশ্রয়, প্রশাসনিক শিথিলতা, বিচারিক নমনীয়তা এবং সামাজিক বৈধতা দিয়ে দিয়ে বড় করা হয়। হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশ রাষ্ট্র যে কঠোর জঙ্গিবাদ বিরোধী বা জঙ্গি বিরোধী কাঠামো দাঁড় করিয়েছিল, সেটি শুধু পুলিশি অভিযান ছিল না, সেটি ছিল রাষ্ট্রের আত্মরক্ষার নীতি। জেএমবি, নব্য জেএমবি, আনসার আল ইসলাম, শাকিয়া, এইসব নেটওয়ার্ক গুলোর বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার, নজরদারি এবং বিচারিক প্রক্রিয়া দীর্ঘদিন দেশকে বড় ধরনের হামলা থেকে রক্ষা করেছিল। আর এই পুরো প্রক্রিয়ার পেছনে কাজ করছিলেন সেনাবাহিনী এবং পুলিশের কিছু চৌকস কর্মকর্তা। ভয়ঙ্কর কথা হলো, ইউনূস সরকার ধরে ধরে তাদেরকেই জেলে ঢুকিয়েছিল, আর ইউনূসের বর্ধিত তারেক রহমানের সরকার তাদের শাস্তি নিশ্চিত করার কাজটি করছে। এ বিষয়ে পরে কথা বলছি আরো। তার মানে হচ্ছে 2024 সালে তথাকথিত গণ অভ্যুত্থানের পর সেই কাঠামো ভেঙে ফেলা হলো, রাষ্ট্রের শৃঙ্খলা ভাঙলো, থানায় হামলা হলো, অস্ত্রাগার লুট হলো, কারাগার ভাঙলো, আর জেল থেকে বেরিয়ে এলো জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, হত্যাকারী, 21শে আগস্টের গ্রেনেড হামলাকারী, টাকা পাচারকারী, চাঁদাবাজির পুরনো মুখগুলো। নরসিংদী কারাগার ভাঙার ঘটনায় 900 জনের বেশি বন্দির পালানো, আগ্নেয়াস্ত্র এবং হাজার হাজার রাউন্ড গুলি লুট হওয়া কোনো সাধারণ বিশৃঙ্খলা ছিল না। এটি রাষ্ট্রের নিরাপত্তা প্রাচীর ভেঙে দেওয়ার ঘটনা এবং জঙ্গিদের হাতে রাষ্ট্র দখল হয়ে যাওয়া। তার মানে ডক্টর ইউনূসের নেতৃত্বে জঙ্গিরা 18 মাস ধরে বাংলাদেশকে দখল করে রেখেছিল। এ বিষয়েও পরে বলছি আরো। মানে আজ যে রেড অ্যালার্ট জারি করতে হচ্ছে, তার বীজ বপন হয়েছিল তখনই, আসলে যখন জঙ্গিদের মুক্তি দেওয়া হলো, যখন শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে এলো, যখন থানার অস্ত্র সাধারণ অপরাধী এবং উগ্রবাদীদের হাতে চলে গেল, তখনই ভবিষ্যতের সংকট লেখা হয়ে গিয়েছিল। শেখ আসলাম, কিলার আব্বাস, পিচ্চি হেলাল, ইমন, ফ্রিডম রাসু, শিবির নাসির, টিটন, এরা শুধু ব্যক্তি নয়, এরা অপরাধী নেটওয়ার্কের এক একজন গডফাদার, প্রতীক। এদের মুক্তি মানে শুধু কয়েকজন বন্দির বেরিয়ে আসা নয়, বরং চাঁদাবাজি, দখল, কন্ট্রাক্ট কিলিং এবং রাজনৈতিক সন্ত্রাসের পুরনো বাজার আবার খুলে দেওয়া। আর এর মধ্যে মেজর হাসিনুর রহমান, মেজর জিয়া, এদের মতো শীর্ষ সন্ত্রাসী এবং জঙ্গিরা তো আছেই, তারা বাংলাদেশে খুল্লা কথা বলছে। যদিও হাসিনুর এখন কোথায়? মেজর হাসিনুরের সম্বন্ধে যখনই কথা উঠছে, মেজর হাসিনুর আত্মগোপনে চলে গেছে, তাকে দেখা যাচ্ছে না। প্রশ্ন হলো, যারা এক সময় বলতো জঙ্গি নেই, জঙ্গি নাটক, তারা আজ কেন জাতীয় সংসদ, পুলিশ স্থাপনা, সেনা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, শাহবাগ, জনবহুল এলাকা এবং অস্ত্রাগার নিয়ে আতঙ্কিত?
কেন সিটিটিসি কে সম্ভাব্য হামলার সতর্কতা দিতে হচ্ছে, কেন নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সদস্যদের সঙ্গে চাকুরিচ্যুত সেনা সদস্যদের যোগাযোগের কথা সামনে আসছে। কারণ রাষ্ট্র যখন আদর্শগতভাবে দুর্বল হয়, যখন জঙ্গি শুধু পাহাড়ে বা মাদ্রাসায় থাকে না, সে ঢুকে পড়ে প্রশাসনে, রাজনীতিতে, নিরাপত্তা কাঠামোয়, এমনকি সংসদেও। গত 23শে এপ্রিল পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাতীয় সংসদ ভবন, পুলিশ এবং সামরিক স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, শাহবাগ সহ রাজধানীর জনবহুল এলাকায় সমন্বিত হামলার পরিকল্পনা করছে। সিটিটিসি তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত উগ্রবাদী সদস্য ইশতিয়াক আহমেদ সামির সঙ্গে চাকুরিচ্যুত 2 সেনা সদস্যের নিয়মিত যোগাযোগ ছিল। অর্থাৎ জঙ্গি নেটওয়ার্ক এখন রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে অনুপ্রবেশ করেছে অলরেডি। এই পরিস্থিতি আকস্মিক নয়, এটি 2024 সালের 5ই আগস্টের পর থেকে সিস্টেম্যাটিক্যালি তৈরি করা হয়েছে। ইউনূসের অবৈধ সরকার ক্ষমতায় নেওয়ার পর প্রথম 4 মাসে 174 জন জঙ্গি এবং 11 জন শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। কারা বিভাগের হিসাব বলছে, প্রথম 8 মাসে শুধু জেএমবি মামলায় 148 জন জঙ্গি জামিন পেয়েছেন। সুইডেন আসলাম, কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ইমন, খোরশেদ আলম রাসু, খন্দকার নাইম টিটন, নাসির উদ্দিন শিবির নাসির, এরা প্রত্যেকেই সরকার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী এবং ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত অপরাধী। এদের প্রত্যেককে 15 থেকে 20 বছর কারাভোগের পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এখন তারা ঢাকার মগবাজার, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর, রমনা সব জায়গায় আবার চাঁদাবাজি, দখল এবং সহিংসতায় জড়িয়ে পড়েছে। পিচ্চি হেলালের অনুসারীরা মোহাম্মদপুরে সক্রিয়, ইমন গ্রুপ ধানমন্ডি এবং এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীদের কুপিয়ে আহত করছে। কিলার আব্বাসের লোকজন ভাসান টেকের সরকারি জমি দখলে নেমেছে। এই জঙ্গি এবং সন্ত্রাসী তৎপরতা শুধু সাধারণ অপরাধে সীমাবদ্ধ নেই। জামায়াত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথে জঙ্গি নেটওয়ার্কের গভীর সম্পর্ক সুপ্রতিষ্ঠিত সত্য। 2022 সালের ডিসেম্বরে সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্টভাবে জানিয়েছিলেন, জামায়াতের আমির শফিকুর রহমানকে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহ এমবিবিএস পাশ করা এক চিকিৎসক ছিল এই সংগঠনের সিলেট অঞ্চলের সমন্বয়ক। পুলিশ বলছে, সাইফুল্লাহর নেতৃত্বে 11 জন দুর্গম পাহাড়ে কেএনএফ এর ক্যাম্পে প্রশিক্ষণ নিতে হিজরত করেছিল, আর তাদের ফিরিয়ে আনার পুরো ব্যবস্থা করেছিলেন শফিকুর রহমান নিজেই। হিজরতকারীদের ব্যয়ভার বহন করেছিলেন তিনি। জিজ্ঞাসাবাদে শফিকুর রহমান স্বীকার করেছিলেন তিনি তার ছেলের জঙ্গিবাদে জড়ানোর বিষয়টি জানতেন এবং ক্ষেত্র বিশেষে সহযোগিতাও করেছেন। সেই জামায়াতের আমির আজকে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা। এই জামায়াতি আজ বলছে অতীতে জঙ্গিবাদের নাটক হয়েছে, যে জঙ্গিবাদের সঙ্গে নিজেদের আমিরের বা বর্তমান বিরোধী দলীয় নেতার ছেলে জড়িত ছিল, সেই জঙ্গিবাদকে তারা অস্বীকার করেছিল। বিবিসি বাংলার একটি রিপোর্টে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো এবং সরকারের নীতি নির্ধারকেরা মিলে জঙ্গিবাদ ইস্যুতে কোনো উদ্বেগ নেই বলে প্রচার করেছিল 2025 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছিলেন দেশে কোনো জঙ্গি নেই। পুলিশ বলেছিল যখন দেশে কোনো জঙ্গি নেই, অথচ মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় যখন জঙ্গিবাদের জন্য ধরা পড়ছিল তখন সরকার চুপ ছিল। আর এখন সরকার বা সরকারের পুলিশ রেড অ্যালার্ট জারি করছে। ওই বিবিসির রিপোর্টে নেত্র নিউজের প্রধান সম্পাদক বা নেত্র নিউজের প্রধান তাসনিম খলিল বলেছিলেন, বাংলাদেশে জিহাদি সন্ত্রাসবাদ ছিল, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। হোলি আর্টিজানের হামলার দায়িত্ব আইসিসের হেডকোয়ার্টার রাক্কা থেকে স্বীকার করা হয়েছিল। ব্লগার, প্রকাশক হত্যার দায়িত্ব আল কায়দা ভারতীয় উপমহাদেশ শাখা স্বীকার করেছে। এসবের প্রুফ অফ প্রেজেন্স আছে, অস্তিত্ব নেই বলা যায় না। তিনি আরো বলেছিলেন, যারা জিহাদের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তারা অবস্থানগতভাবে এখন ভালো আছে, কারণ এক সময় যে প্রেসার ছিল সেই প্রেসার এখন তাদের উপর নেই। তার মানে আওয়ামী লীগ তাদের উপর প্রেসার দিয়েছিল, এখন তাদের উপর সেই প্রেসারটা নেই। নরসিংদী কারাগার ভাঙার ঘটনায় 900 বন্দী পালিয়েছিল, লুট হয়েছিল 85টি আগ্নেয়াস্ত্র এবং 8,500 রাউন্ড গুলি। থানার পর থানার হামলা, অস্ত্রাগার লুট, এসব ঘটেছে তথাকথিত জুলাই গণ অভ্যুত্থানের নামে। সেই অস্ত্র এখন কার হাতে? যারা থানায় আগুন দিয়েছে, যারা সরকারি ব্যবস্থাপনা বা স্থাপনা ভাঙচুর করেছে, তাদের একাংশকে জুলাই সন্ত্রাসী বীর বানানো হয়েছে। তারা এখন সংসদেও আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সেই বয়ান, আমরা সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলাম, হয়তো এখন অনেকেই ভুলে যান
বা ভুলে গেছেন, কিন্তু সশস্ত্র আন্দোলনের প্রস্তুতি আর প্রশিক্ষণ কখনো ভোলা যায় না। সবচেয়ে বিপজ্জনক হলো জঙ্গিবাদ এখন আর শুধু গোপন সেলে সীমাবদ্ধ নেই, একটি রাজনৈতিক ভাষা পেয়েছে, সামাজিক সহানুভূতি আদায় করার চেষ্টা হয়েছে। জুলাই পরবর্তী বিজয়ীর গল্পে ঢুকে গেছে তারা, যারা থানায় থানায় আগুন দিয়েছে, অস্ত্র লুট করেছে, সরকারি ব্যবস্থাপনা ধ্বংস করেছে, তাদের একাংশকে জুলাই যোদ্ধা বানানো হয়েছে, তাদেরকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছে। এই বয়ান রাষ্ট্রের জন্য একটা বিষ, কারণ যে সমাজ সন্ত্রাসীকে নায়ক বানায় সে সমাজ পরে যতই রেড অ্যালার্ট জারি করুক না কেন নিজেকে বাঁচাতে পারে না। অর্থনীতি, সংখ্যালঘু নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা সবই এই সংকটের সঙ্গে যুক্ত। ঢাকার বাজারে চাঁদাবাজি বাড়লে বিনিয়োগ কমে, সংখ্যালঘুর উপর হামলা বাড়লে সামাজিক আস্থা ভাঙে, সীমান্ত দিয়ে অস্ত্র এবং উগ্রবাদী নেটওয়ার্ক চলাচল করলে ভারত সহ পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়। বাংলাদেশ তখন শুধু নিজের ভেতরে অগ্নিগর্ভ থাকে না, আঞ্চলিক নিরাপত্তার সমস্যায় পরিণত হয়। বিগত 2রা এপ্রিল 2026 জাতীয় সংসদে এক সংসদ সদস্যকে জঙ্গি এমপি বলে সম্বোধন করার ঘটনা প্রমাণ করে যে জঙ্গি আসলে সর্বত্র নয়, জঙ্গি সব জায়গায় ঢুকে গেছে। জঙ্গি হুমকি এখন সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছে। সেই সঙ্গে গত কয়েক মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা, বাড়িঘরে অগ্নিসংযোগ, মন্দির ভাঙচুর, মাজার ভাঙচুর, এসব উগ্রবাদী তৎপরতা আপনি চোখের সামনে দেখতে পেয়েছেন। এই সরকারের আমলেই সংখ্যালঘু নির্যাতন ব্যাপক আকার ধারণ করেছে, যা আন্তর্জাতিক মহলেও প্রশ্নের মুখে ফেলেছে বাংলাদেশকে। তাই রেড অ্যালার্ট আসলে যথেষ্ট নয়। আগে বলতে হবে কারা জঙ্গিদের মুক্ত করলো, কারা অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলো, কারা জুলাই সন্ত্রাসীদের দায় মুক্তি দিল, কারা জামায়াত শিবিরকে রাজনীতির কেন্দ্রস্থলে ফিরিয়ে আনলো, আর কারা আজও জঙ্গিবাদকে রাজনৈতিক সুবিধার চোখে দেখে। এসব প্রশ্নগুলোর জবাব ছাড়া কোনো নিরাপত্তা অভিযান সফল হবে না, কারণ জঙ্গি দমন শুধু বন্দুক দিয়ে হয় না, জঙ্গি দমন হয় রাষ্ট্রের নৈতিক অবস্থান দিয়ে। যে রাষ্ট্র নিজেই উগ্রবাদের সঙ্গে আপোষ করে সেই রাষ্ট্রের রেড অ্যালার্ট শেষ পর্যন্ত জনগণের নিরাপত্তা নয়, নিজের ভয়ের ঘোষণা হয়ে দাঁড়ায়। আপনাদের মনে থাকার কথা যে আমি আগেও বলেছি যে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তার ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহর জঙ্গি সম্পৃক্ততার বিষয়ে আপনি কি চুপ থাকতে পারবেন বা চুপ থাকা উচিত? 2022 সালের ডিসেম্বরে আমরা স্পষ্ট জানতে পেরেছিলাম যে জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাথে তাদের সম্পৃক্ততা, এবং পুরো অঞ্চলের সমন্বয়ক ছিল জামায়াতের আমিরের ছেলে। তারা এখন কোথায় বলেন? সুতরাং এই সন্ত্রাসবাদের সর্বোচ্চ সহযোগিতা যারা করেছে এবং তারা এখন যদি সংসদের বিরোধী দল আর বিরোধী দলীয় নেতা হয়, তাহলে আর তাদের বিরুদ্ধে তো এখনো কোনো গুরুতর অনুসন্ধান এখনো হয়নি। কেন হলো না? এখন তো সবার আগে উচিত জামায়াত ইসলামের আমির এবং তার ছেলের বিরুদ্ধে আনা অভিযোগের স্পষ্ট তদন্ত হওয়া, তাই নয় কি? এনসিপি নেতারা ইউনূস সরকারের 18 মাসে দেশে সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে, দেদারসে মাজার ভেঙেছে, পুড়িয়ে মেরেছে পীরদেরকে। তারেকের আমলেও সেটা ঘটেছে। তাদেরকে কি এখনো বিচারের আওতায় আনা হয়েছে? তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হলো 2024-এর জুলাই সন্ত্রাস তো আসলে একটি জঙ্গি হামলা, এবং সে কারণেই ইউনূস সরকার দেশের জঙ্গিদের প্রতি এত নমনীয় সহনীয় ছিল। আর ইউনূস সরকারের উপদেষ্টা আদিলুর রহমান সুব্রত সেই জঙ্গিদের হাতেই ক্ষমতা তুলে দিতে চেয়েছিলেন। দুঃখজনক ব্যাপার হলো আওয়ামী লীগ আমলে যেসব সেনা কর্মকর্তা জঙ্গি নির্মূলে ভূমিকা রেখেছিলেন বেছে বেছে তাদেরকে এখন বিচারের নামে প্রহসনের মাধ্যমে সাজা দেওয়ার চেষ্টা চলছে। মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি বাংলাদেশের জঙ্গিদের জন্য ত্রাস হয়ে উঠেছিলেন এবং বলতে গেলে বাংলাদেশকে নিরাপদ করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তার বিচার চালানো হচ্ছে অস্বাভাবিক দ্রুত গতিতে। এরপরে এই উদাহরণ থাকার পরে বাংলাদেশে আর কেউ জঙ্গি দমনে কাজ করবে? রেড অ্যালার্ট দিয়ে কি হবে আমাকে বলেন? এই সরকার কি সত্যি জঙ্গি দমনে সক্ষম, কিংবা তার চেয়েও বড় প্রশ্ন হলো সরকার কি আগ্রহী কিনা? যে সরকার জামায়াতের সঙ্গে মিত্রতা ছিল, জামায়াত ছিল তাদের রাজনৈতিক মিত্র, ক্ষমতার মিত্র এবং এক মায়ের পেটের দুই ভাই, এখন সেই জামায়াত সংসদে তাদের সরকারের অংশ। এখন তো 3 দলীয় সরকার কাজ করছে, জামায়াত, বিএনপি, এনসিপি, এবং তারা সংসদে সবাই আলো করে বসে আছে। যে সরকারের বিরোধী দলের নেতা এবং জামায়াতের আমিরের ছেলে জঙ্গি নেতা, তারা কিভাবে জঙ্গিবাদ দমন করবে? সবার আগে দেশ, এই স্লোগান যদি সত্যি ধারণ করতে হয় তবে জঙ্গি ইস্যুতে কাউকে ছাড় দেওয়ার তো সুযোগ নেই। কিন্তু বাস্তবতা হলো জাতীয় সংসদও জঙ্গিদের দখলে। আর রেড অ্যালার্ট জারি করে আসলে কি হবে? আপনি জঙ্গিদের নিয়ে সারাদিন আওয়ামী লীগের যারা জঙ্গি দমন করেছিল তাদের কথা বলবেন, তাদের বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকে নিষিদ্ধ করবেন, আর রেড অ্যালার্ট জারি করবেন,
এসব নাটক আসলে খায় না, নাটক কম করো প্রিয়। জঙ্গিরা সরকারের আশেপাশেই গুপ্ত না এখন প্রকাশ্য রূপে বিরাজ করছে। সুতরাং আপনি রেড অ্যালার্ট জারি করে কিছু হবে না। আপনি বাংলাদেশের রাজনৈতিক ময়দান উন্মুক্ত করতে হবে। বাংলাদেশকে জঙ্গি মুক্ত করতে হলে যেসব জঙ্গিদের নিয়ে আপনি সংসদে বসছেন তাদেরকে আগে ধরেন, তাদের বিরুদ্ধে আগে অনুসন্ধান করেন, তারপরে কথা বলেন, তারপরে রেড অ্যালার্ট জারি করেন। কোনো লাভ নেই, রেড অ্যালার্ট আগে সংসদে জারি করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পালানো নিয়ে। কখন পালাবেন, কেন পালাবেন, কিভাবে পালাবেন। এই পালানোর যে ঐতিহাসিক কাহিনী, বিশেষ করে রাজনীতিতে যে পালানোটা কতটা অপরিহার্য, এবং ধরুন এই যে আজকের যে টপিকটা, ঠিক এরকম টপিক নিয়ে আমি অন্তত 10 বার লিখেছি। মানে একবার যে পত্রিকায় কলামগুলি লিখেছি, আনুমানিক 2000 শব্দ, তো 10,000 শব্দ লিখেছি। আবার বিভিন্ন জমাতে, শেখ হাসিনার জমানাতে এরকম যখন কন্টেন্ট করেছি, এরকম পালানো নিয়ে, আজকে যে বীর সৈনিকগুলো নিয়ে বলবো, ঠিক এইভাবে 10-12 বার বলেছি। জনাব ইনু সাহেবের জমানাতে এরকম 10-12 বার বলেছি, আর তারেক রহমান সাহেবের জমানাতে এই প্রথম বললাম। একই কথা, কিন্তু স্মরণ করিয়ে দেওয়া মানুষকে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যে বর্তমানে যারা শাসক তাদেরকে ইন্ডিকেট করে বলা, নট লাইক দ্যাট। এটা আপনার জন্য প্রযোজ্য, আমার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। অর্থাৎ মানুষ যদি পালানোর কথা চিন্তা করে, পালানোর পরিণাম চিন্তা করে, কি কারণে মানুষ পালায়, সেটা যদি ভাবে, তাহলে আসলে একজন মানুষকে পালাতে হয় না। এই গেল একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমাকে যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে, নিয়তির নির্মম পরিহাস হোক, আপন কর্মগুণে হোক, পালানো লাগতে পারে, প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে যারা বুদ্ধিমান মানুষ, তারা বিজয়ের ব্যাপারে যতটা আশাবাদী, সমহারে পরাজয়ের ব্যাপারে ততটা সতর্ক থাকে। তারা যে কোনো জিনিস জয়লাভের পর দখল করবে, ভোগ করবে, এই ব্যাপারে যতটা আনন্দিত থাকে, তার সঙ্গে সঙ্গে কোনো কারণে পরাজিত হলে যেন নিরাপদে, নির্ভীকভাবে, নিশ্চিন্তে, নির্ভাবনায় পালাতে পারে, এই চিন্তা তারা করে, এবং সেভাবে ব্যবস্থা হয়। আপনি ধরুন পৃথিবীর যতগুলো রাজপ্রাসাদ দেখেন, বাকিংহাম প্যালেস, এরপর হোয়াইট হাউস, ফ্রান্সের এলিসি প্যালেস, তারপর ধরেন ভারতের রাজভবন, আমাদের বঙ্গভবন, গণভবন, সব জায়গাতেই কিন্তু পালানোর পথ আছে, সুড়ঙ্গ আছে, বাংকার আছে। কোনো কারণে বোমা হলো, কিছু হলো, যেন আপনি এমনকি সংসদের মধ্যেও বাংকার আছে। তো এই বাংকারের মধ্যে আপনি পালিয়ে থাকবেন নির্দিষ্ট সময়, এবং ওই বাংকারের ভিতর দেওয়ার আলাদা গুপ্ত সড়ক আছে, যেটা দিয়ে আপনি একটা নিরাপদ দূরত্বে গিয়ে পালিয়ে যাবেন। এবং এটার ডিজাইন একেবারে নির্দিষ্ট কিছু লোকের হাতে সিক্রেটলি থাকে, যেমন বলা হয় না সরকারের সিক্রেট সার্ভিস। তো এই গোপন সংস্থা থাকে, তাদের হাতে এই জিনিসগুলো থাকে, এর বাইরে অন্য কেউ জানতে পারে না। এমনকি যিনি প্রধানমন্ত্রী হন বা যিনি রাষ্ট্রপতি হন, তিনিও এই জিনিসগুলো জানেন না। যখন এই ধরনের ক্রাইসিস হয়, পালানোর প্রয়োজন পড়ে, তখন সেই রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কাজগুলো করেন। তো এটা শুধু আজকের নয়, হাজার হাজার বছর আগে আপনি দেখুন পিরামিড তৈরি হয়েছে, সেই পিরামিডের মধ্যেও গুপ্ত পথ আছে। তারপর চায়নার গ্রেট ওয়াল, সেখানে সুড়ঙ্গ আছে। তাজমহলের মধ্যে সুড়ঙ্গ আছে, মমতাজ মহলের মধ্যে সুড়ঙ্গ আছে, দিল্লি ফোর্টের মধ্যে সুড়ঙ্গ আছে, সুলতান সুলেমানের টপকাফে প্রাসাদ, সেখানে সুড়ঙ্গ আছে। সব জায়গাতে সুড়ঙ্গ আছে, বাংকার আছে। এবং এই জিনিসটা একেবারে সামনে চলে আসলেও প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য একটা বাড়ি তৈরি হচ্ছে, এবং সেই বাড়িতে বাংকার থাকবে, সুড়ঙ্গ থাকবে, এই খবর চলে আসছে। সবাই দেখুন বললো সি 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 সি, কেন প্রধানমন্ত্রীকে পালাতে হবে, তাকে কেন বাংকারে যেতে হবে। এটা আসলে মানে একটা রাষ্ট্রীয় কালচার। যখনই আপনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের জন্য বাড়ি করবেন, সেটা এখন হোক, মধ্যযুগে হোক, প্রাচীন জামানায় হোক, সব জায়গাতে একটা পালানোর একটা, যাকে বলা হয়, রাস্তা থাকে। এটা রাজনীতির জন্য অপরিহার্য। এ গেল নাম্বার 1।
নাম্বার 2 হলো যে পালানোর ব্যাপারে আপনার প্র্যাকটিস থাকতে হবে, আদারওয়াইজ আপনি পালাতে পারবেন না। পৃথিবীর অনেক বড় বড় বিজেতা, বিশ্ববিজয় বীর, তারা সফল হয়েছে কেবলমাত্র নিরাপদে সময় মতো পালিয়ে যাওয়ার নিদারুণ দক্ষতার কারণে। পালিয়ে যাওয়া মানে পালিয়ে যাওয়া নয়, পালিয়ে যাওয়া মানে নতুন করে ফিরে আসার উদ্যম তৈরি করার। এই যে ধরুন এত বড় একটা বিপ্লব হলো, শেখ পরিবারের একটা সিঙ্গেল লোকের একটা পশম বিপ্লবীরা টাচ করতে পারলো না, তারা পালিয়ে গেল। আপনি বলছেন তারা পালিয়ে গেল, কিন্তু তারা বলছে যে আমরা ফিরে আসার জন্য গিয়েছি, উইল কাম ব্যাক। এবং এটাই এখন বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ভয়ের কারণ। শেখ হাসিনাকে আপনি বলছেন আত্মতৃপ্তির জন্য সে হেলিকপ্টার করে পালিয়ে গেছে, সে বলছে যে না আমি পশ্চাৎ পসরণ করেছি, কৌশলগত কারণে আমি একটু পিছনে চলে গেছি সামনে খুব দ্রুত আসার জন্য। ঘটনাটা এরকম, যেমন আপনি একজনকে একটা ঘুষি মারবেন বা একটা চড় মারবেন, যদি হালকাভাবে যদি আপনি মারেন তাহলে ইনস্ট্যান্টলি সে ব্যথা পাবে না, কিন্তু আপনাকে যদি খুব জোরে একটা ঘুষি মারতে হয়, বক্সিং করতে হয়, তাকে একটা চড় বসাতে হয়, আগে আপনাকে পিছনে হাতটা নিতে হবে, এরপরে সজোরে সামনের দিকে এগিয়ে আসতে হবে। এটাই হলো নিয়ম। তো এই যে পালানোর একটা আর্ট, যারা নিরাপদ, এখন এই যে আওয়ামী লীগ যে তাদের টাকা নিয়ে, পয়সা নিয়ে, ধন নিয়ে, সম্পদ নিয়ে, প্রযুক্তি নিয়ে, কানেক্টিভিটি নিয়ে তারা যে পালিয়ে গেছে আপনি বলছেন, আর তারা বলছে উই আর কামিং, আজ আসবো টুস করে ঢুকে পড়বো, কাল আসবো টুস করে ঢুকে পড়বো। এর ফলে কি হচ্ছে, আওয়ামী লীগকে কেন্দ্র করে যে আতঙ্ক তৈরি হচ্ছে, যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দল আছে, সকলের মধ্যে। এর মূল কারণ হলো আওয়ামী লীগ অসাধারণ দক্ষতার সঙ্গে পালাতে পেরেছিল। তো আপনি এখন যারা আছেন আপনাদেরকে তো চিন্তা করতে হবে যে যদি কোনো কারণে বিধি বাম হয়ে যায় আমাকে তো পালানো লাগতে পারে। এই চিন্তা করাটা খারাপ কিছু নয়, যে কোনো কারণে হতে পারে, যে কোনো কারণে হতে পারে, কিন্তু আপনার একটা ওয়ে থাকতে হবে যে আমি কোনো অবস্থাতেই নিঃশেষ হব না, ধ্বংস হব না, আমাকে আবার ফিরে আসতে হবে রাজনীতিতে, ফিরে আসতে হবে দেশের কল্যাণে, এবং এই জন্য পরিস্থিতি সামাল দিতে আমাকে ব্যাকফুটেজে যেতে হবে। ইতিহাসের কয়েকজন বিখ্যাত লোকের নাম বলি। 1 নম্বরে আপনারা সেই যে রবার্ট ব্রুশের কথা শুনেছেন, যে বহুবার পরাজিত হয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে, তারপর আবার ফিরে এসেছে, এবং সর্বশেষবার তিনি যখন যুদ্ধ করতে এলেন তিনি ইন্সপায়ার্ড হয়েছেন একটা মাকড়সা দ্বারা। তিনি দেখলেন বহুবার একটা মাকড়সা তার জাল বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, এবং সর্বশেষ সে সেই জালটা বিস্তার করছে এবং সফল হলো। আচ্ছা, রবার্ট ব্রুশ বাদ দিয়ে প্রাচীন দুনিয়াতে হানিবল বার্কা পৃথিবীর সর্বকালের সেরা বীরদের মধ্যে প্রধানতম। তিনি যে কাজটি করতে পারতেন, প্রয়োজনে তিনি পশ্চাৎপদ হতে পারতেন, পশ্চাৎপসরণ যেটাকে বলা হয়, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারতেন, আর দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ শক্তি নিয়ে আবার ফিরে আসতে পারতেন। ইভেন খালিদ বিন ওয়ালিদ, তার যে ক্ষিপ্রতা ছিল, দক্ষতা ছিল, তিনি যুদ্ধের ময়দানে বিদ্যুতের গতিতে সামনে এগিয়ে যেতে পারতেন এবং বিদ্যুতের গতিতে পেছনে পালানোর ভান করে যুদ্ধরত সৈন্যদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারতেন। তারপর হঠাৎ করে ইউটার্ন নিয়ে প্রচন্ড শক্তিতে আক্রমণ করে তিনি একটা ইতিহাস তৈরি করতে পারতেন। আর আমাদের পাক ভারত উপমহাদেশের বিখ্যাত শেরশাহ দ্য গ্রেট, এত বড় শাসক, পৃথিবীতে এত বড় সফল শাসক, মাত্র 5টা বছরের মধ্যে ভারতবর্ষের 40 লাখ বর্গ কিলোমিটার এলাকায় যে তার সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, গ্র্যান্ড ট্রাঙ্ক প্রতিষ্ঠা করে সেটার সঙ্গে সিল্ক রুট, চাইনিজ সিল্ক রুটের সংযোগ ঘটিয়ে দিয়েছিলেন। তার 1 নম্বর দক্ষতা ছিল পালিয়ে যাওয়ার দক্ষতা, গেরিলা যুদ্ধ করার দক্ষতা, এবং হুমায়ুনের মতো বাদশা নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছেন। বাংলার শাসককে নাস্তানাবুদ করে দিয়েছেন, বিহারের শাসককে শেষ করে দিয়েছেন, শুধুমাত্র এই পালানোর কৌশলতার কারণে। শেরশাহর ইতিহাস পড়লে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কাজে পালানো ইজ আর্ট। এই আর্ট মানুষকে শিখতে হবে। সবসময় ফ্রন্টে থাকা যায় না, অনেক সময় পিছনে থাকতে হয়, পর্দার আড়ালে চলে যেতে হয়, সামনে একবার আসতে হয়। আপনি দেখেন যে আমরা হাডুডু খেলি, আমরা হাডুডু গিয়ে দেখবেন যে হাডুডুর মাঠে সে 1 কদম সামনে এগোয়, 3 কদম সে পিছনে ফিরায়,
এবং সবসময় তারা একটা ড্যান্সিং মোডে থাকে। এবং যে হাডুডু প্লেয়ার যত বেশি ড্যান্স করতে পারে সে তত বেশি নিজেকে সফল হাডুডু প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে। মুষ্টিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে কিংবদন্তি মোহাম্মদ আলী ক্লে, তার অসামান্য নৈপুণ্য, যিনি বক্সিংয়ের মতো একটা রূঢ় নিষ্ঠুর একটা খেলাকে আকর্ষণীয় করে তুলেছেন, জাস্ট লাইক সিনেমার মতো করে তুলেছেন। সবকিছু বাদ দিয়ে তার খেলা আমরা এখনো দেখি। কি ছিল? ড্যান্স, শুধু গতি। চার্লি চ্যাপলিনকে দেখেন, তার সিনেমার মূল বৈশিষ্ট্য কি? লুকানোর বৈশিষ্ট্য। প্রচণ্ডভাবে তিনি লুকাতে পারেন, মানুষকে ফাঁকি দিতে পারেন এবং মানুষকে ঠকাতে পারেন, ধোঁকা দিতে পারেন। এই যে তার যে ধোঁকাবাজি করার ক্ষমতা, মানুষকে বোকা বানাতে পারেন। তিনি আসলে বোকা না, মানুষকে বোকা বানিয়ে ফেলেন। এই যে পলায়ন পর একটা চরিত্র, এটা পৃথিবীতে জনপ্রিয়তা পায়, সফলতা পায়। রাজনীতিতেও একইভাবে পালানোর জন্য আপনাকে পথ তৈরি করতে হবে, পালানোর পদ্ধতি জানতে হবে, পালানোর জন্য প্রস্তুতি থাকতে হবে। এটা হয়তো আপনার ভুলের কারণে আপনার পালানো লাগতে পারে, পরিস্থিতির কারণে আপনাকে পালানো লাগতে পারে, ব্যর্থতার কারণে আপনাকে পালানো লাগতে পারে, আপনার অপরাধের কারণে পালানো লাগতে পারে। আপনার প্রতি আল্লাহর গজব নাজিল হয়ে যায় অনেক সময় মন্দ কাজ করলে। রাষ্ট্র ক্ষমতায় থেকে মানুষ যদি মানে জনগণের হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে, তাহলে এমন পরিস্থিতি তৈরি হয়, গজব এসে যায়। সেক্ষেত্রে আপনাকে পালানোর যে কৌশল সেটা নিতে হবে। এরপর দূর দেশে গিয়ে আপনি অনুতপ্ত হবেন, তওবা করবেন, আর ভুল করবেন না, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ আবার আপনাকে সপদে ফিরিয়ে আনবে বা ভালো পদে ফিরিয়ে আনবে। কিন্তু আপনার একটা সময় দরকার। সেই সময়টার জন্য সবারই প্রস্তুতি থাকার দরকার। আমার, আপনার পালানো শুধু রাজনীতিতে নয়, পরিবারে পালানোর দরকার আছে, ব্যক্তি জীবনে দরকার আছে, ব্যবসায়িক জীবনে দরকার আছে। সব জায়গাতেই নিজেকে আড়াল করার, পালানোর একটা অপরিসীম দক্ষতা থাকতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।